আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটা কূটনৈতিক সমাধানের প্রচেষ্টা চলছে। এটি কোনো প্রশ্ন নয়। প্রশ্ন হলো যে এই কূটনৈতিক সমাধান সত্যি কি হাতের নাগালে নাকি অধরা? এর চ্যালেঞ্জগুলো কি? যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তুরস্কে, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে, সেই বৈঠকটি তুরস্কে অনুষ্ঠিত হচ্ছে না। কেন? কারণ ইরান এই ভেন্যু পরিবর্তন করার জন্যে চেয়েছে। এবং ইরানের চাওয়ার উপর সম্মান জানিয়ে নতুন ভেন্যু ঠিক করা হয়েছে ওমানে। ওমানেই কেন? ওমানে কারণ এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ৫ দফা আলাপ আলোচনা হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে, তার বেশ কয়েকটি ওমানে অনুষ্ঠিত হয়েছে। এবং ইরান এখন চাইছে যে তাদের ভেতরে যে বৈঠকটি হচ্ছে সেই বৈঠকটি যেন আগের বৈঠকের একটা ধারাবাহিকতা হয়। আগের বৈঠকের ধারাবাহিকতা হলে ইরানের কি লাভ? এটি হলো প্রশ্ন। ইরানের লাভ হলো যে এর আগে যে ৫ দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেই ৫ দফা বৈঠকে ইরান একটা পয়েন্টে খুব স্ট্রিক্ট ছিল, কড়াকড়ি অবস্থান নিয়েছিল। সেটি হলো যে তাদের ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম নিয়ে কোনো রকম আলাপ আলোচনা হবে না। আলাপ আলোচনা হবে শুধুমাত্র ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এবং ইরান যে ইউরেনিয়াম সমৃদ্ধ করবে কি করবে না এ বিষয় নিয়ে, অথবা ইরান যে সমৃদ্ধ ইউরেনিয়ামের একটা মজুদ তৈরি করেছে তার ভবিষ্যৎ কি হবে সে বিষয় নিয়ে। এটি একটি বিষয় ছিল সেই আলোচনায়। সুতরাং এবারও এটি স্পষ্ট যে ইরান চায় যে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হোক, কিন্তু তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে যেন কোনো রকম আলোচনা না হয়। কিন্তু যুক্তরাষ্ট্র এবারে শুধুমাত্র যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় সীমাবদ্ধ থাকবে সে বিষয়টি তাদের নানা রকম কথাবার্তা থেকে স্পষ্ট হচ্ছে না। আবার ধরুন, ইরান তাদের ক্ষেপণাস্ত্রের যে সক্ষমতা দেখিয়েছে ১২ দিনের যুদ্ধে, তারপরে এত অল্পতেই ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র আলাপ আলোচনা থেকে ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম অর্থাৎ ইরানের ক্ষেপণাস্ত্র প্রোগ্রামকে দূরে সরিয়ে রাখবে কিনা তা নিয়ে যথেষ্ট পরিমাণে সংশয় রয়েছে। সুতরাং কূটনৈতিক সাফল্যের জন্য এখানে একটা বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে যে আলোচ্য বিষয় কি হবে। সেই আলোচ্য বিষয় নির্ধারণের ক্ষেত্রেই ইরান এবং যুক্তরাষ্ট্র একমত হতে পারবে কিনা এটি একটি বড় প্রশ্ন। দ্বিতীয় আরেকটি বিষয় সামনে চলে আসে, সেটি হলো যে তুরস্কে যদি আলাপ আলোচনা না হয় এর অর্থ দাঁড়াচ্ছে যে পুরো বিষয়টিতে ইরান আঞ্চলিক যে শক্তিগুলো রয়েছে তাদের সবার অংশগ্রহণ নিশ্চিত করছে না, মানে তাদের সবাইকে এই আলাপ আলোচনায় ডেকে নিয়ে আসছে না। এটির একটা ব্যাখ্যা এরকম হতে পারে যে ইরান সত্যিকার অর্থে একটা সমাধান চায়, ইরানের জন্য সমাধান দরকার আছে। কারণ ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা যদি প্রত্যাহার করে নেওয়া হয় তাহলে অর্থনৈতিকভাবে ইরান ঘুরে দাঁড়াবে। আর যদি ইরানের অর্থনৈতিক সংকট না থাকে তাহলে বিশ্বের অন্যান্য দেশগুলো যেমন ধরুন ইসরায়েল বা যুক্তরাষ্ট্র কোনো রকম সুযোগ নিতে পারবে না বলে ইরান মনে করে। সুতরাং ইরানের এখন মাথা ব্যথা হলো তাদের অর্থনৈতিক সংকট, এটি তাদের দূর করতে হবে। এবং যুক্তরাষ্ট্র যে আলাপ আলোচনাগুলো করতে আসে, যে চুক্তি করতে আসে, সে চুক্তির পেছনে প্রচ্ছন্নভাবে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি থাকে। অর্থাৎ ইরানের জন্য স্বাবলম্বী হয়ে ওঠার অনেক বেশি অর্থ আয়ের একটা হাতছানি থাকে, একই সঙ্গে ঝুঁকিও থাকে, একই সঙ্গে অনাস্থাও থাকে, আবার একই সঙ্গে আলোচনায় বসার তাগিদও থাকে। এটি একটি মিশ্র পরিস্থিতি। এখন আঞ্চলিক যেই শক্তিগুলো রয়েছে বা আরব বিশ্ব যে রয়েছে দেশগুলো, তাদের অবস্থান এবারে যেই চুক্তির জন্য ডোনাল্ড ট্রাম্প ইরানের উপরে চাপ প্রয়োগ করছেন, সেই পরিস্থিতি ২০১৫ সালে যে চুক্তি হয়েছিল সেই পরিস্থিতি থেকে ব্যাপক ভিন্ন। তখন ধরুন আমরা আরব বিশ্বকে দর্শকের কাতারে দেখতে পেয়েছি, কিন্তু ২০২৬ সালে এসে আরব বিশ্বকে আর দর্শকের সারিতে বসে থাকার কোনো সুযোগ নেই, বা তারা দর্শকের সারিতে নেই, বরং তারা নানান রকম ভাবে এই প্রক্রিয়ায় জড়িয়ে গেছে। কেউ সমঝোতা করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলছে, কেউ ইরানের সঙ্গে কথা বলছে। এই দেশগুলোতে কারো কারো দেশে যুক্তরাষ্ট্রের স্থায়ী ঘাঁটি রয়েছে, কারো কারো দেশে অস্থায়ী ঘাঁটি রয়েছে। ইরান যুক্তরাষ্ট্রের বন্ধু হিসাবে এইসব দেশগুলোতে আক্রমণ করে ফেলতে পারে যদি তারা নিজেরা আক্রান্ত হয়, এরকম হুমকি দিয়ে রেখেছে। আঞ্চলিক একটা যুদ্ধের হুমকি সেখানে রয়েছে। সুতরাং
এই যে ইরানের প্রতিবেশী দেশগুলো বা মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, সেগুলো কিন্তু এই সংকটের নিরসন করার জন্য এখন নিয়ামক একটা পার্ট হিসেবে তারা কাজ করতে আগ্রহী। এমনকি তারা গ্যারান্টার হিসেবেও মানে এই বিষয়টি নিশ্চিত করার জন্য উদ্গ্রীব, কারণ তাদেরও আঞ্চলিক স্বার্থ, তাদেরও স্থিতিশীলতা, তাদেরও নিরাপত্তা, তাদেরও ভালো থাকা এই পরিবেশের ভিতরে জড়িয়ে পড়েছে। সুতরাং এখন এতগুলো দেশ যখন একটা জায়গাতে জড়িয়ে পড়ে, তখন তারা যদি আলাপ আলোচনায় থাকে, তাহলে এটি একটি বিশাল রাজনৈতিক প্রদর্শনী হয়ে ওঠে। তাতে করে কাজের কাজ একটু কমই হয় বলে ইরান মনে করে। সুতরাং ইরান এই আলাপ আলোচনা শুধুমাত্র ইরান এবং যুক্তরাষ্ট্রের মাঝখানে রাখতে চায়। তারা সুনির্দিষ্টভাবে স্পেসিফিক বিষয়ে আলাপ আলোচনা করে একটা সমাধানে পৌঁছাতে চায়। কিন্তু সেই সমাধানে পৌঁছানো কতটুকু সহজ হবে, সে প্রশ্ন তো আগের মতো এখনো থেকেই যাচ্ছে। এদিকে ইরানের আইআরজিসি এর কমান্ডাররা হুমকি দিয়ে রেখেছে, যদি ইরানে আক্রমণ হয় তাহলে তাদের প্রথম টার্গেট হবে ইসরায়েল। ইসরায়েল গত আলোচনায় আপনাদের মনে আছে 5 দফা আলোচনা হয়েছিল, 6ষ্ঠ দফা আলোচনার আগের দিন 13 জুন হামলা করে ফেলেছিল। ফলে ইরানের জন্য আসলে এখন এখানে একটা বিশাল সংকট, অনাস্থা এই বিষয়গুলো রয়েছে। আবার চরম সতর্ক থাকার, নিজেদেরকে প্রস্তুত রাখার বিষয়গুলোও রয়েছে। এই হলো গিয়ে এখন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটা বৈঠক সফল হওয়ার পেছনে যেসব চ্যালেঞ্জগুলো রয়েছে, সেগুলো আমি আপনাদের আলোচনা করলাম। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।